আজ আমরা ম্যাট ফ্রেডের লেখা দ্য পর্ন মিথ বইটা নিয়ে একটু কথা বলবো। বইটাতে পর্নোগ্রাফি নিয়ে আমাদের মাথায় গেঁথে থাকা কিছু ধারণা, কিছু মিথ আর কি, সেগুলোকে বেশ চ্যালেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, ঠিক। আমাদের আজকের আলোচনার ফোকাসটা থাকবে মূলত বইটার কিছু যুক্তি আর তথ্যের ওপর। পর্নোগ্রাফি নিয়ে যে খুব সাধারণ কিছু ধারণা চলে আসছে, যেমন ধরুন এটা শুধুই বড়দের বিনোদন কিংবা এতে আসক্তি হয় না, এই ধরনের মিথগুলো নিয়ে কথা বলবো। দেখব এর পেছনের বাস্তবতাটা কি। আচ্ছা, তাহলে প্রথম মিথটা দিয়ে শুরু করা যাক। এই যে ধারণাটা পর্নোগ্রাফি শুধুই প্রাপ্তবয়স্কদের বিনোদন, বইটাতে এই বিষয়টাকে কিভাবে দেখা হয়েছে একটু যদি বলেন। হ্যাঁ, বইটাতে এই প্রাপ্তবয়স্ক বা ম্যাচিওর শব্দটা নিয়েই বেশ ইন্টারেস্টিং একটা পয়েন্ট তোলা হয়েছে। বলা হচ্ছে ম্যাচিওরিটি তো শুধু বয়সের ব্যাপার না, তাই না? ঠিক। আমাদের ব্রেনের একটা অংশ আছে প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা আমাদের বিচার বুদ্ধি, ভালো মন্দ বোঝার ক্ষমতা, নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, এই সব কিছুর জন্য দায়ী। হ্যাঁ, জানি। তো এই অংশটা কিন্তু প্রায় ২৫ বছর বয়সের আগে পুরোপুরি ম্যাচিওরড হয় না। লেখকের যুক্তি হল পর্নোগ্রাফির যে বিষয়বস্তু সেটা আসলে এই পরিণত বিচার বুদ্ধির সাথে ঠিক খাপ খায় না। তার মানে শুধু বয়স ২৫ পেরোলেই যে এটা একজন মানুষের জন্য স্বাস্থ্যকর বা স্বাভাবিক বিনোদন হয়ে গেল, এমনটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। একদম, বিষয়টাকে এভাবেও ভাবা যেতে পারে। ধরুন হেরোইন, আমরা তো বলি না যে এটা শুধু বাচ্চাদের জন্য খারাপ, বড়দের জন্য ঠিক আছে। না না, অবশ্যই না। সেরকমই পর্নোগ্রাফির ক্ষেত্রেও শুধু শিশুদের জন্য অনুপযুক্ত বলে থেমে গেলে চলবে না। বইটাতে প্লেবয় ম্যাগাজিনের উদাহরণও আছে। তারা কিভাবে নিজেদের একটা লাইফস্টাইল ম্যাগাজিন হিসেবে দেখিয়ে পর্নোগ্রাফিকে একটা সফিস্টিকেটেড মোড়ক দেওয়ার চেষ্টা করেছিল এই প্রাপ্তবয়স্কদের বিনোদন তকমাটা ব্যবহার করেই। ইন্টারেস্টিং। আচ্ছা, এবার তাহলে দ্বিতীয় মিথটায় আসি। অনেকেই ভাবেন পর্নোগ্রাফি তো আসলে সত্যি না, পুরোটাই ফ্যান্টাসি, তাই বাস্তব জীবনের কোনো প্রভাব পড়ার কথা না। এটা নিয়ে বইটা কি বলছে? দেখুন, বইটা এই ধারণার সাথে একদমই একমত নয়, বরং বেশ জোরালোভাবেই এর বিরোধিতা করছে। কেন? যুক্তিটা কি? যুক্তিটা হলো, আমরা মানুষরা শিখি কিভাবে? দেখে শিখি, তাই না? অবজারভেশনাল লার্নিং। আমরা যা দেখি, শুনি, তা করতে বা না করতে আমাদের চিন্তাভাবনা, আচরণকে প্রভাবিত করেই। ঠিক যেমন বিজ্ঞাপন কাজ করে। একদম। বিজ্ঞাপনের সংস্থাগুলো তো এই মিডিয়ার প্রভাবকেই কাজে লাগায়, তাই না? ঠিক সেভাবেই পর্নোগ্রাফিও দর্শকদের যৌনতা সম্পর্কে ধারণা, তাদের আচরণ, এমনকি সম্পর্ক নিয়ে ভাবনাকেও প্রভাবিত করতে পারে। এটা শুধু একটা নিরীহ ফ্যান্টাসি নয়। এই প্রসঙ্গে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির একটা গবেষণার কথাও তো আছে বইটাতে। হ্যাঁ, আছে। ওই গবেষণায় দেখা গিয়েছিল যারা পর্নোগ্রাফি দেখা কমিয়ে দিয়েছিলেন বা বন্ধ করেছিলেন, তাদের মধ্যে নিজেদের সম্পর্কের প্রতি কমিটমেন্ট বা দায়বদ্ধতা বেড়েছে। তার মানে তো স্পষ্টতই বাস্তব জীবনে প্রভাব পড়ছে। নিয়মিত পর্ন দেখলে মস্তিষ্ক ক্রমশ আরও বেশি নতুন, আরও বেশি তীব্র উদ্দীপনা খুঁজতে থাকে। আচ্ছা। এর ফলে হয় কি, বাস্তব জীবনে নিজের সঙ্গীর প্রতি যে স্বাভাবিক আকর্ষণ সেটা কমে যেতে পারে। এমনকি পর্ন ইনডিউসড এরেকটাইল ডিসফাংশন বা PIEDর মতো সমস্যাও দেখা দিতে পারে। কারণ পর্নে যে মাত্রার নতুনত্ব বা ভ্যারাইটি দেখানো হয়, সেটা তো বাস্তব একজন সঙ্গীর পক্ষে সবসময় দেওয়া সম্ভব না। বুঝলাম। আচ্ছা, তৃতীয় মিথ, এটা নিয়েও বেশ বিতর্ক আছে যে পর্নোগ্রাফি নাকি অ্যাডিকটিভ না, আসক্তি তৈরি করে না। বইটার কি মত? বইটার অবস্থান এখানে বেশ স্পষ্ট। লেখকের মতে পর্নোগ্রাফি মস্তিষ্কের যে রিওয়ার্ড সিস্টেম বা পুরস্কার ব্যবস্থা আছে, তাকে প্রায় মাদকের মতোই স্টিমুলেট করতে পারে। ডোপামিনের ব্যাপারটা। হ্যাঁ, ঠিক তাই। প্রতিবার দেখার পর মস্তিষ্কের ডোপামিন নিঃসৃত হয়, যা একটা সাময়িক আনন্দের অনুভূতি দেয়। আর এই অনুভূতিটাই ব্যবহারকারীকে বারবার সেদিকে টেনে নিয়ে যায়। বইটাতে এটাকে বলা হয়েছে ব্রেনের স্বাভাবিক আনন্দ পাওয়ার যে পথ, সেটাকে একরকম হাইজ্যাক করে ফেলা। এই প্রসঙ্গে নোফ্যাপ কমিউনিটির উদাহরণটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। ওখানে তো অনেকে আছেন যারা ধার্মিক নন, কিন্তু তারাও পর্নোগ্রাফি ছাড়ার চেষ্টা করছেন। একদম। এই উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ। নোফ্যাপের মতো অনলাইন কমিউনিটিতে হাজার হাজার সদস্য আছেন, যাদের অনেকেই অ্যাগনস্টিক বা অ্যাথিইস্ট। তারা পর্নোগ্রাফি বা হস্তমৈথুন ছাড়ার চ্যালেঞ্জ নিচ্ছেন, কিন্তু কোনো ধর্মীয় বাধ্যবাধকতা থেকে নয়। তাহলে কেন?
মূলত নিজেদের ব্যক্তিগত উন্নতির জন্য। তারা মনে করছেন এটা তাদের মানসিক স্বাস্থ্য, সম্পর্ক বা প্রোডাক্টিভিটির ওপর খারাপ প্রভাব ফেলছে। এই আসক্তি থেকে তারা মুক্তি চান। এটা আসলে ইঙ্গিত দেয় যে ধর্মীয় বিশ্বাস থাক বা না থাক, বহু মানুষ পর্নোগ্রাফিকে ব্যক্তিগতভাবে ক্ষতিকর মনে করছেন। তার মানে সব মিলিয়ে দ্য পর্ন মিথ বইটা পর্নোগ্রাফি নিয়ে আমাদের অনেক সহজ বা প্রচলিত ধারণাকে কিন্তু বেশ জোরালোভাবেই চ্যালেঞ্জ করছে। শুধু সামাজিক বা মানসিক দিক থেকেই না, একেবারে নিউরোবায়োলজিক্যাল বা স্নায়বিক দিক থেকেও এর প্রভাবগুলো তুলে ধরছে। হ্যাঁ, একদম। বইটার মূল বার্তাটা বোধহয় এটাই যে পর্নোগ্রাফি যৌনতার মতো একটা স্বাভাবিক এবং গভীর মানবিক অনুভূতিকে তার আসল জায়গা, মানে সম্পর্ক, আবেগ, দায়বদ্ধতা, এইসব থেকে ছিঁড়ে এনে একটা পণ্যে, একটা কনজিউমার প্রোডাক্টে পরিণত করেছে। তো আজকের আলোচনা হয়তো আমরা এখানেই শেষ করতে পারি, কিন্তু একটা প্রশ্ন রেখে যেতে চাই। যখন যৌনতার মতো এত ব্যক্তিগত, এত মানবিক একটা বিষয়কে এভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজ করা হয়, মানে পণ্যের মতো কেনাবেচা করা হয়, তখন ব্যক্তিজীবন, পরিবার এবং বৃহত্তর সমাজের উপর এর সুদূর প্রসারী প্রভাবটা আসলে কী হতে পারে, এটা নিয়ে আমাদের সবারই আরও গভীরভাবে ভাবা দরকার।